দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা আয়তাস্তান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াত শিবির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সরকার পুলিশের বিচার করতে পারবে না, দাবি শিক্ষকদের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি, পৌঁছে দেওয়া হয়েছে যার যার বাসায়। এবারে পুরো খবরে যাচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হলো। এই নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কেউ নাশকতা করতে চাইলে তা মোকাবেলার সক্ষমতা সরকার রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এর প্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে জামায়াত শিবিরের নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠায় আইন মন্ত্রণালয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বিজি প্রেসে পাঠিয়ে তা গেজেট আকারে বিকেলে প্রকাশ করা হয়। যেই আইনের কথা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। স্বরাষ্ট্র তো ফাইল ফেরত আসবে, আমরা দিয়েছি ওটা ফেরত আসবে। উনি যেটা কাজটি করেছেন ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কয়েকটি মামলার রায়ে জামায়াতে ইসলাম এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এরই সঙ্গে রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। জামায়াত নিষিদ্ধ হওয়ার পর তাদের সদস্যদের কি হবে, তারা ফৌজদারি আইনে অপরাধী হিসেবে গণ্য হবে কিনা, এই বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত এই দলের অধীনে কেউই আর রাজনীতি করতে পারবেন না, সেগুলির ব্যবস্থা হবে, এটা আইনে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে তাদের জঙ্গিবাদী সংগঠন হিসেবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের কর্মসূচিতে বৃহস্পতিবার জাতিসংঘের পাশাপাশি তিনি অন্যান্য দেশকে কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আহ্বানও জানান। শোকাবহ আগস্ট স্মরণে মাসের শুরুতে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, স্বজন হারানোর ব্যথা তাঁর ভালোই জানা আছে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ছাড় না দেওয়ার কথা জানান তিনি। ওই জামাতে ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের
আমি সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেন, শিশুসহ প্রাণহানির প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই সরকার। প্রয়োজনে জাতিসংঘ ছাড়াও অন্য যে কোনো দেশ এতে অংশ নিতে পারে। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি আদায়ের পরও যারা আন্দোলন করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন, কার স্বার্থে, কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে। পরে প্রধানমন্ত্রী রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ঘটনা নিন্দনীয়, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলেছে, ছাত্র আন্দোলনে বর্বরচিত গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের চলমান ইস্যুকে ধামাচাপা দিতে নতুন বিতর্ক, নতুন ইস্যু সামনে আনা হচ্ছে, যা বুমেরাং হতে বাধ্য। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে ইস্যু বানানোর পুরনো কার্ড নতুন করে খেলে আওয়ামী লীগ জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে না। সরকার পুলিশের কাঁধে ভর করে রয়েছে, তারা পুলিশের বিচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই মন্তব্য করেছেন তারা। মাথার মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের মৃত্যুর বিচার এবং আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। এছাড়া কারফিউ তুলে নেওয়া, ব্লক রেইডের নামে গ্রেপ্তার বন্ধ করা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে, চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাইদ কিভাবে হত্যা করা হয়েছে। যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই, কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই। সরকার সাধারণ মানুষের চাওয়াকে মূল্যায়ন করছে না বলেও দাবি করেন বক্তারা। একটি সরকার তার কাছে মানুষের যে চাওয়া তাকে তারা পূরণ করতে পেরেছেন, পূরণ তো করতে পারেননি, ধূলিসাৎ করে দিচ্ছেন। আমার যে 4 বছরের শিশু সন্তান আছে, ঠিক একইভাবে রাস্তায় পড়ে যারা মার খেয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা সকলে আমার সন্তান। আপনারা সবাই নেমে আসুন। বক্তৃতা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। মিছিলটি ভিসি চত্বর দিয়ে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও 1 মিনিট নীরবতা পালন করেন তারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে বৃহস্পতিবার অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সচেতন মহল ও সংস্কৃতি কর্মীরা। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকের সময় পুলিশের গাড়ি থেকে তাদের ছিনিয়ে নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে অবস্থান নেয় ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষকরা। পরে সেখানে তাদের সঙ্গে যোগ হয় বৈষম্য বিরোধী ছাত্ররা। ছাত্র শিক্ষকদের মানববন্ধনে বাধা দেয় পুলিশ। এ সময় 5 শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়ার সময় শিক্ষকরা তাদের ছিনিয়ে নেয়। সরকার যেভাবে তার দমন নীতি প্রয়োগ করছে তাকে দেখে আমরা কোনোভাবেই এই দেশটিকে আর স্বাধীন দেশ বলতে পারছি না। আমরা চাই যে এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী সমাবেশ করতে গেলে ঘটনাস্থল থেকে 12 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রতিবাদী গান গেয়ে মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 12 জন শিক্ষক অংশ নেন।
বিকেলে ঠাকুরগাঁয়ের বড় মাঠে প্রতিবাদী গান, কবিতা, নাটক ও মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা। আমরা ভালো থাকতে পারি, সাবধান সাবধান, লাশেরা বলে না কিছু। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ নামের একটি সংগঠন। বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করা শিল্পীরা এতে অংশ নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার ও গণমাধ্যম সহ বিভিন্ন শাখায় কাজ করা শিল্পীরা। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে তারা এই প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা ছাত্র হত্যার বিচার, গণগ্রেপ্তার বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। এরপর সমাবেশটি এগিয়ে ইন্দিরা রোডের সামনে নেওয়া হয়। নাটক ও চলচ্চিত্রে তারকারা বলেন, এই ধরনের হত্যা স্বাধীন রাষ্ট্রে হতে পারে না। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, দেশে বসবাসের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ দরকার। আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে, সেটা যেই হোক, তাদের যত বিচার হয়। ছাত্রদের সাথে সংহতি, যে তোমরা একা না, আমরা তোমাদের সাথে আছি এবং যেটা আমরা এতদিন করতে পারি নাই সেটাই ওরা করে দেখাচ্ছে এবং আমরা তার সাথে সাথে রাস্তায় থাকবো। একই দাবিতে শুক্রবার ধানমন্ডিতে সমাবেশ করবেন শিল্পীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড ও নাশকতায় দায়ীদের শাস্তি চাই, আমরা চাই শান্তির বাংলাদেশ, এমন প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৃষ্টি উপেক্ষা করেই মিলিত হন সংস্কৃতির নানা শাখার মানুষরা। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বহু মানুষের প্রাণ গেছে, বিটিভি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে। এসব কর্মকাণ্ড ছাত্ররা করতে পারেন না। শিক্ষার্থীদের ঢাল বানিয়ে এমন ধ্বংসযজ্ঞ কে বা কারা চালিয়েছে তা সরকারকে খুঁজে বের করার তাগিদ দেন তারা। চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। কোটা ইস্যুতে নিহতদের নাম পরিচয় প্রকাশ সহ 10টি সুপারিশও দিয়েছে এই সংগঠনটি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেছেন, নৈতিক ও রাজনৈতিকভাবে সরকারের পরাজয় ঘটেছে। কোটা আন্দোলনের সহিংসতার পর এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে নতুন নতুন কর্মসূচি। আর আন্দোলনের এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে উদ্ভূত পরিস্থিতি সমাধানের দাবির পাশাপাশি 10টি সুপারিশ তুলে ধরা হয়। এই মামলা প্রত্যাহার, নতুন করে মামলা না দেওয়া, গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া এবং গায়েবী মামলা, ব্লক রেইড করে ঢালাওভাবে যে গ্রেপ্তার করা হচ্ছে সেগুলো বন্ধ করা। আজকে এই যে ছাত্র সমাজ যে তাদের দাবি এইসব নিয়ে সামনে এসছে, আমরা সুজনের পক্ষ থেকে তার প্রতি একাত্মতা জ্ঞাপন করি। এই ছাত্রছাত্রী আমরা সবাই বঞ্চিত, আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত, আমাদের মৌলিক নাগরিকাধিকার থেকে বঞ্চিত। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার নৈতিক ও রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। ঘরের মধ্যে শিশুকে মারা হয়েছে, নারীকে মারা হয়েছে, সাংবাদিককে মারা হয়েছে। তো এইটা যদি গণ অভ্যুত্থান না হয় তাহলে কোনটা গণ অভ্যুত্থান আমি ঠিক জানি না। কাজে 2024 সালের আমি বলছি এটি গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং সেই গণ অভ্যুত্থানের রেশ এখনও কিন্তু চলছে এবং এর মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। এতগুলো মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে, এটাকে আমরা কিভাবে ক্ষমা করে দেব? এটা তো আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই। এবার যদি আমরা বিচার না পাই তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে। এইভাবে চলতে থাকলে সামনে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কাও ব্যক্ত করেন বক্তারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেখামাত্র গুলি করার নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির
কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে, সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 1:30টার দিকে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। পরে ডিবি কার্যালয় থেকে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সকালে 6 সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ে যান। দুপুরে সন্তানদের নিয়ে তারা বাসায় ফিরেছেন। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গত শুক্রবার নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরদিন শনিবার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। রবিবার নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার ঘটনায় যাদের বিরুদ্ধে জড়িত থাকা সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে তাদেরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, যারা সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ। এরা তো সবসময় তাদের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের গুজবের আশ্রয় নেয় এবং মত প্রকাশের স্বাধীনতার নামে এই গুজবগুলোকেও আমরা আসলে আটকানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছি সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্ল্যাটফর্মগুলি দেখেন, এরা তো এখানে পয়সা কামায়, গুজব আবার বেশি ছড়ায়, পয়সা বেশি কামানো যায়। তো এদের তো বিজনেস ইন্টারেস্ট, এদের তো একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড বানিয়ে রেখেছে, তার তো কোনো অ্যাপ্লিকেশন দেখি না। তাদেরও তো আরও দায়িত্বশীল হওয়া দরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানিয়েছেন। তবে ফেসবুক গুজব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এই প্রতিমন্ত্রী। কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুলল না? এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন, এটা একটা দায়ভার আপনার উপর পড়ছে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই জন্য বলতেন তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো বলেছি। আমরা 31 তারিখে আমাদের কমার্স উদ্যোক্তা, কমার্স উদ্যোক্তা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া, এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে। ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে, সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা। মাননীয় প্রতিমন্ত্রী ফেসবুক এখানে ব্যবসা করছে, $1 বিলিয়ন ব্যবসা করছে, সেখানে আপনি প্রত্যাশা কেন করছেন? কেন প্রত্যাশা করেন? কেন বাধ্য করছেন না? আপনি সরকার, আপনি সরকার। আমরা প্রত্যাশা করছি কারণ হচ্ছে ফেসবুক তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং কমার্স এবং যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তারাও ব্যবসা করছে। সো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে। কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে 14 দিন বন্ধ থাকার পর আজ স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তনগর যাত্রীবাহী ট্রেন কবে থেকে চলবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা। বিমানের টিকিটের দাম এবং যাত্রীদের সকল সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। দুপুরে রাজধানীর একটি হোটেলে US বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে জেদ্দার ফ্লাইট চলাচল উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেছেন। মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিককালে আন্দোলনের সময় দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও প্রতিটি এয়ারলাইন্স অপারেশন চালিয়েছে, যাত্রীদের সেবা দিয়েছে। এই জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এই মন্ত্রী। ভারতের কেরালার ওয়েনাড়ে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 282 জনে।
আহতের সংখ্যা 200 জনের বেশি। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা প্রায় 1000 ব্যক্তিকে উদ্ধার করেছে। এই পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসিতে খেলবেন বাংলাদেশের 4 ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা মারিয়া মান্দা ও মনিকা চাকমা। 10 থেকে 31 আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এই 4 নারী ফুটবলার। এ মাসে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এএফসি উইমেন চ্যাম্পিয়ন্স লিগেই খেলছে ভুটানের ক্লাবটি। দলের শক্তি বাড়াতে তারা বাংলাদেশ থেকে 4 জন খেলোয়াড় চেয়েছে। প্রথমবারের মতো এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন এই 4 জন। ডি গ্রুপে রয়্যাল থিম্পু কলেজ এফসির 3 ম্যাচ 25, 28 ও 31 আগস্ট। অলিম্পিক গেমসে বৃহস্পতিবার শুরু হয়েছে অ্যাথলেটিক্স। প্রথম ইভেন্টে স্বর্ণ জয়ী দল ইকুয়েডর। এ পর্যন্ত 11টি স্বর্ণ, 7টি রূপা এবং 3টি ব্রোঞ্জ নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে চীন। ছেলেদের রাইফেলে 50 মিটার 3 পজিশনস ইভেন্টে সোনা জিতেছে চীন। এরপর মেয়েদের 20 কিলোমিটার রেস ওয়াকে সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়াজু। এটি আসলে চীনাদের একাদশ স্বর্ণ। ছেলেদের 4-এ যুক্তরাষ্ট্র, মেয়েদের 4-এ নেদারল্যান্ডস, ছেলেদের ডাবলসে রোমানিয়া এবং মেয়েদের ডাবলসে স্বর্ণ জিতেছে নিউজিল্যান্ড। টেনিসের পুরুষ এককে কার্লোস আলকারাজ সেমিফাইনালে উঠলেও মেয়েদের সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন পোল্যান্ডের ইগা সিয়াতেক। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদের শিরোনাম থাকবে আরেকবার। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াত শিবির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সরকার পুলিশের বিচার করতে পারবে না, দাবি শিক্ষকদের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ। কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি, পৌঁছে দেওয়া হয়েছে যার যার বাসায়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।